হচ্ছে। শোন, কাল খুব ভোরে উঠবি, তারপর সবার নজর এড়িয়ে লঙ্কা দাদুর বাগানের পেছন দিকে চলে আসবি। গাছে ফাছে কিন্তু আমি উঠতে পারবো না বাবা। নাপলা, আমি কিন্তু তোকে ডাকতে পারবো না। যদি খেজুর রস খাওয়ার ইচ্ছে থাকে তাহলে নিজে নিজে একদম 5টার মধ্যে লঙ্কা দাদুর বাগানের পেছনে। আর বলতে হবে না। কি কথা বলছে বলতো? ব্যাপার দিদির ওপর নজর রাখতে হবে। চল দেখি দিদি কোথায় যায়। এত ভোরে অনেক দিন পরে বেরোলাম। হাঁটাহাঁটি করলে ভুঁড়িটা একটু কমবে। এই ভোরে ওরা কারা? চেনা চেনা মনে হচ্ছে, একটু পিছু নি। এখন তো পুটির দেরি হওয়ার কথা নয়। তাই তো, এদিকে ভোরটাও কেটে যাচ্ছে। ওই তো এসে গেছে। পুটি, ওরা মনে হয় খেজুর গাছের রস পাড়বে। এইটারে আমাদেরও খাওয়া হবে। কি বল? যা বলেছিস। আচ্ছা, ওরা তাহলে এই মতলবে এত ভোরে উঠেছে। না, ধরতে হচ্ছে। নে নে পুটি, কাছে ওঠ। আমার না ভয় ভয় করছে। তাহলে শোন, আমি উঠি। এই যে, কাউকেই উঠতে হবে না। গোপাল দাদু, হ্যাঁ, তোমরা একটা খুব খারাপ কাজ করতে যাচ্ছিলে। না বলে অন্যের জিনিস নেওয়া বা খাওয়াকে কি বলে জানো তো? চুরি। কি তোরা? দিদি, এই খেজুর রস চুরি করার জন্য তোদের পার্সোনাল কথা ছিল? চুপ চুপ। কিন্তু তোমরা আমায় কথা দাও যে তোমরা এরকম কাজ কখনো করবে না। একটা শর্তে। গল্প বলতে হবে, তাই তো? ঠিক তাই। কিন্তু এখন তো গল্প শোনানো যাবে না, তোমাদের পড়তে বসতে হবে বাড়ি গিয়ে। তাহলে তাহলে আবার কি? আজ বিকেলে শুনবো। বেশ, আজ তাহলে বিকেলে লঙ্কা দাদুর বাগানে বসেই গল্প শোনাবো। হ্যাঁ, এসে গেছি এসে গেছি, গল্প শোনাতে এসে হাজির গল্প দাদু। দম বেরিয়ে যাচ্ছে, একটু বসে নি, খিদে পাচ্ছে। ওই তো অনেক পেয়ারা ঝুলছে, তো একটা পেড়ে খাই। দারুণ গন্ধ তো। বাবা, কি বড় লাগছে পেয়ারাটাকে নাকের কাছে ধরলে। যাই, পেয়ারাটা খেতে খেতে মিষ্টির দোকানেই যাই। কিন্তু পকেটে তো মাত্র 1 টাকা রয়েছে, মিষ্টি খাবো কি করে? থাক, খাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবো। মিষ্টি দেখতে তো আর টাকা লাগবে না। এই হতচ্ছাড়া,
সর সর বলছি, সর। দিলি তো আমার কাঁচটা নোংরা করে। এ আবার পরিষ্কার করতে হবে। কোথায় নোংরা করলাম? ওটা তো নোংরাই ছিল। আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক লাগিয়ে দেখছিলাম। ও বলি, মিষ্টি কি দেখার জিনিস? হ্যাঁ, খাবার জিনিস, খাবার। খাবি নাকি একটা? হ্যাঁ, খাবো। হ্যাঁ খাবো। ভাগ ভাগ এখান থেকে, ভাগ। দাও না ভোলা দাদু, দাও না একটা। দেব আগে টাকা বার কর, দেব। কিন্তু আমার কাছে তো টাকা নেই। তাহলে হাওয়া পাতলা কর, পাতলা কর। বাহ, আমি টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবো? তাহলে কি বিনা পয়সায় মিষ্টি খাবি? মামার বাড়ির আবদার নাকি? ও ভোলা দাদু, ভোলা দাদু, দাও না একটা মিষ্টি। বললাম তো, টাকা ছাড়া মিষ্টি হবে না। আচ্ছা আচ্ছা, তোমার কাজ করে দিলে মিষ্টি দেবে তো? আগে তো কর। কি কাজ করব বলো? নে, কাঁচটা পরিষ্কার কর। নে, কাঁচটা পরিষ্কার কর। টাকা ছাড়া মিষ্টি যেন মরুভূমিতে বৃষ্টি। দাদু দাদু, হয়ে গেছে। কই দেখি। এই তো দেখো, কাঁচ কেমন চকচক করছে। দাও, এবার মিষ্টি দাও। সে তো পেয়েই গেছিস। মানে এতক্ষণ ধরে মিষ্টি দেখলি, গন্ধ নিলি, আনন্দ নিলি, ব্যাস শোধ বোধ। যা যা, এবারে কেটে পড়। কিন্তু তুমি যে বললে কাঁচ পরিষ্কার করলে মিষ্টি খাওয়াবে। আমি একবারও মুখে নিয়েছি এই কথা? যা 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 যা, কেটে পড় মোজা, কেটে পড়। ভোলা দাদু, তবে এই নাও 1 টাকা। দাও, এবার মিষ্টি দাও। ও হরি, তাহলে তোর কাছে টাকা ছিল? মাত্র 1 টাকা গো। বেশ, কি মিষ্টি খাবি? সন্দেশ খাবো। কিছু গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, সুন্দর গন্ধ ছাড়ছে গো। রসগোল্লা তৈরি হচ্ছে, বুঝলি? এই নে সন্দেশ। এ কি, এইটুখানি কেন? আর একটুখানি দাও। হ্যাঁ, আরো দাও। রসগোল্লার গন্ধ শুকলি না? জানিস না, ঘ্রাণে ন অর্ধ ভজন, বড় হলে বুঝবি। নে নে নে, এবার হাওয়া পাতলা কর তো, পাতলা কর। আর একটু দেবে না? তুই কি বাংলা কথাও বুঝিস না? এবার কি দোকান থেকে সরবি নাকি ধাক্কা দিয়ে বার করে দেবো? মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। রাজার মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। বেটারে বুদ্ধি না থাক, ও বেটার বুদ্ধি না থাক, মাথায় গোবর পোড়া আছে বিলক্ষণ। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। মন্ত্রী বেটার থোতা মুখ আজ ভোতা হলো। কি হলো? এ কি, বোঁচা একা একা মাঠের পাশে বসে আছে কেন? দেখতে হচ্ছে। কিরে বোঁচা, তোর বন্ধুদের কাউকে তোর সঙ্গে দেখতে পাচ্ছি না কেন? ওরা সব মাঠে খেলছে। তাই তো, কিন্তু তুই খেলছিস না কেন ওদের সাথে? ওরা খেলতে নেয়নি? না দাদু, আমার খেলতে ইচ্ছা করছে না। কেন রে, বাড়িতে বকেছে? স্কুলে স্যার কিপ্টের গল্প? কিপ্টের গল্প। শোন তবে। একদিন মহারাজ রাজসভায় বললেন, অনেকদিন ধরেই একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কিছুতেই সঠিক জবাব পাচ্ছি না। আপনার প্রশ্ন ব্যক্ত করুন মহারাজ, আমি আর টেনশন নিতে পারছি না। পৃথিবীর সবচাইতে বড় দাতাকে? এটার কি এমন কঠিন প্রশ্ন মহারাজ? স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্রের চেয়ে বড় দাতা আর কেউ আছে নাকি? একদম সত্য মহারাজ, আপনি থাকতে। কি গোপাল, তোমারও কি তাই ধারণা? কি হলো গোপাল, তুমি দেখছি খুবই চিন্তিত হয়ে পড়লে। মহারাজ, অপরাধ নেবেন না হুজুর। পৃথিবীতে সবচেয়ে বড় দাতা
একজন কৃপণ মহারাজ। এ বেটা ভাঁড়ের হলোটা কি? মহারাজের খেয়ে পড়ে বলে কিনা থামুন আপনি। হ্যাঁ গোপাল, তুমিই বলো। দেখুন মহারাজ, একজন কৃপণ সারা জীবন অতি সাধারণভাবে থেকে আধ পেটা খেয়ে টাকা পয়সা জমিয়ে রাখে মহারাজ, কিন্তু তার মৃত্যুর পর সেই টাকা তার নিজস্ব কোনো কাজেই লাগে না মহারাজ। তার উত্তরাধিকারীরাই সব লুটে পুটে খায়। বেটাকে এবার পেয়েছি বাকি। গোপাল, তুমি তো জানো ওই হদল কুতকুতপুরে আমার এক বিধবা পিসিমা থাকে। বুড়ি এতই কিপটে যে এক বেলা রান্না করে তো 3 বেলা খায়। হ্যাঁ মহারাজ, আমি জানি। এখন তুমি যদি আমার সেই পিসির কাছ থেকে কিছু টাকা আদায় করে আনতে পারো তাহলে তোমাকে যথাযথ পুরস্কার করব, আর না আনতে পারলে এর নতুন কি মহারাজ? কাজ করলে পুরস্কার, নচেত তিরস্কার। আমি রাজি মহারাজ, আদেশ করুন কবে যেতে হবে। তাহলে কালই তুমি রওনা দাও, শুভস্য শীঘ্রম। আমি মহারাজের পিসিমাকে ভালো করে চিনি গোপাল। বুড়ির হাত দিয়ে জলও গলে না, আর তুমি কিনা টাকা আনবার বাজি ধরলে। বুঝলেন মন্ত্রী মশাই, বুদ্ধি খাটাতে খাটাতে মাথায় টাক পড়ে গেল। এখন সব বুদ্ধি এখানে এসে জমেছে। একটু ঢেকুর তুললেই তবে কালই আমি রওনা দিচ্ছি মহারাজ। ঠিক আছে গোপাল, ঠিক আছে। তারপর তারপর কি হলো গোপাল দাদু? তারপর আরে মহারাজকে তো বলে দিলুম পিসির থেকে পয়সা নিয়ে ফিরব, কিন্তু কিপ্টে বুড়ির থেকে পয়সা আদায় করা কি চারটিখানি কথা রে। তাহলে তুমি হেরে গেলে দাদু। অত সহজ হেন কোনো কাজ নেই যা আমি করতে পারি না। তো রাজ দরবার থেকে বেরিয়ে আমি চললুম সোজা বাজারের দিকে। দে মা আমায় তো বিলে দাদি, দে মা আমায় তো বিলে দাদি। রাজার পিসি বড় কিপটে ভারী, তার থেকে যে আনবো করি। দে মা আমায় তো বিলে দাদি। কি গো, কুচো চিংড়ি কত করে গো কর্তা? এগে এমন কিছু না, মাত্র 100 টাকা কিলো। হ্যাঁ তা মাত্রই বটে। এখন আর দরদামে করার সময় নেই, তাই না হলে ঠিক আছে গো, শতখানেক দাও দেখি। মাত্র 100 গ্রাম। কেন গো, 100 নিলে পয়সা লাগবে না বুঝি? তা লাগবে বইছি, কিন্তু 100 নিলেই আপনি কি খাবেন আর ছেলে বউরেই বা কি খাওয়াবেন? ও সে নিয়ে তোমার ভেবে কাজ নেই কর্তা, তুমি ওই 100ই দাও। গিনি, ও গিনি, এই চিংড়িগুলো মুচমুচে করে ভেজে দাও তো দেখি গিন্নি। বলে দিন দিন তোমার বুদ্ধি শুধু লোপ পাচ্ছে নাকি? হ্যাঁ, এই শনিবারে বার বেলায় চিংড়ি এনে হাজির করলে যে বড়। হে বাবা বড় ঠাকুর, বাবা পাগলটার অপরাধ নিও না বাবা। যাও 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 যাও, ওগুলো ফেলে দিয়ে এসো গে। ফেলে দিয়ে এসো গে? অত সস্তা, ফেলে দিলেই হলো। এ জেসে মাছ নয় গিন্নি, এ হচ্ছে পুরস্কার আনবার মাছ। পুরস্কার আনবার মাছ? ব্যাপারটা কি? একটু খোলসা করে বলো দেখি। আরে বাবা, আগে যা বলি শোনো, শোনো দেখি। সত্যি গো, তোমার কত বুদ্ধি। দাও 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 দাও, আমি এক্ষুনি মাছগুলো ভেজে রাখছি। এই নাও, এই নাও তোমার চিংড়ি। দাও 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 গিন্নি। আরে অনেকটা পথ যেতে হবে গো, হদল কুতকুত কি এখানে? তবে আমি চলি গিন্নি। চলি বলতে নেই, বলো আসি, পয়সা নিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে, আমি আসি, কেমন? দুর্গা 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 দুর্গা, জয় মা, মাগো পুরস্কারটা জানা জোটে মা।
অনেক দিনের ইচ্ছে এক জোড়া মালা গড়াবো। দুগা 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 দুগা। গোপালে চলেছে তাই ঠুং ঠাং পয়সা বাজছে টাকে, গোপালে চলেছে খুশো চিংড়িকে ছেকে, গোপালে গোপালে চলেছে গোপাল, একটু পরে কিপটা পিসিরি পুরতে চলেছে গোপালে, গোপালে গোপালে গোপাল গোপাল। পিসিমা, ও পিসিমা, কে বাছা, এই ভক্তপুরে আবার কে এলি? পিসিমা আমি গোপাল গো, সেই কৃষ্ণনগর থেকে আসছি গো। গোপাল মানে আমার কেষ্টর ভাঁড় গোপাল? হ্যাঁ পিসিমা, আমি তোমার কেষ্টচন্দরের ভাঁড়। আর দরজাটা খুলবে নাকি এই রোদে? খুলছি বাছা খুলছি, একা মানুষ তো। আয় 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 আয়, ভেতরে আয়, একদম জ্বলে পুড়ে গেছিস দেখছি। বস বস বস, আমি একটু জল এনে দিই। নে দেখিন জলটা খেয়ে নে, একটু চিনি যে দেব তার আর জো আছে? জানিস বাবা, মাস চারেক আগে 1 আনার চিনি কিনেছিলুম, তা হত ছাড়া পিঁপড়ে গুলো সব শেষ করে দিয়েছে গা। তুই বাবা শুধু জলটাই বরং খেয়ে নে। ওহ, ঢের কিপটে দেখেছি, এই তো দেখি হাড় কিপটে। না না পিসি, ওই চিনি টিনির দরকার নেই। এমন সময় এলি বাচ্চা, একটু জিরন দে তুই, আমি এক গাল মুখে দিই কিছু। না না না, তুমি ব্যস্ত হইও না পিসিমা। হ্যাঁ, তা পিসি কি রেঁধেছ গো আজ? বিধবা মানুষের আর রাধা বাড়া, গাছে লাউ ছিল, ওটা পেড়ে ঘন্ট করেছি, আর এই আতপ চালের ভাত। আহা, লাউ ঘন্ট, কতদিন যে খাইনি পিসি, আমার তারে খানিক রেখো কিন্তু। এত দূর এলাম, তোমার পাতের একটু সময় নষ্ট না করে চিকিৎসালয় নিয়ে যেতে হবে। এই জন্য সপ্তদ্বীপে অত বাচ্চা কদিনে মরে গেল, কি দুঃখ। ওই ঢেড়া দেবার বুদ্ধি তার মাথায় এলো গোপাল দাদু? নিশ্চয়ই তোমার। না রে বাপু না, আমি হলাম গিয়ে গোপাল ভা। এ বুদ্ধি আমার আসে নাকি বল? হ্যাঁ, তাহলে রাজামশাইয়ের বুদ্ধি? হুম, রাজা মশাইয়েরও না। তাহলে তাহলে কার বুদ্ধি? এই হলো আমাদের রাজবৈদ্য মহাশয়ের, বুঝলি? কত বড় কবিরাজ তিনি, তার চিকিৎসার গুণে মৃত্যুও হেরে যায়। ভাগ্যিস ওর মতো লোককে ঠিক মতো রাজবৈদ্য নির্বাচন করা হয়েছিল। ইলেভেলের লোক তো আর কম আসেনি। কি করে নির্বাচন করা হলো গোপাল দাদু? সে এক ব্যাপার, বুঝলি? মস্ত ব্যাপার, শুনি নাকি? শুরু করো গোপাল দাদু। শোন তাহলে, সে বছর খুব গরম পড়েছিল, প্রাণ একেবারে হাই যাকে বলে, ঘরে ঘরে অসুখ। এই সময়ে রাজামশাইয়ের চিকিৎসালয়ের যে বড় কবিরাজ, তিনি চলে গেলেন কাশীতে। যা বাবা, সে তো মহা বিপদের কথা, ভাববার কথা। সে আর বলতে, সবচেয়ে ভাবনা হলো রাজামশাইয়ের। প্রজাদের শরীরের কথা ভেবে ভেবে রাজামশাইয়ের ঘুম নেই একেবারে। রাজসভায় পাইচারি করে বেড়াচ্ছেন, সভা পণ্ড। না, গোপাল,
আগে মহারাজ, আপনার মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে মহারাজ। আপনার এত চিন্তা কিসের বলুন তো? হ্যাঁ, ওই সূর্যকে মেঘে ঢাকলে যেমন সব কিছু অন্ধকার, তেমনি আজ আমাদেরও সেই অবস্থা মহারাজ। তুমি তো ভারী পচা খেদা ভাঁড় হে গোপাল। রাজবৈদ্য কাশি গেছে, দেখেছো কি চিকিৎসার হাল? ভেবে ভেবে কেষ্টচন্দ্র জেগে সারা রাত, অসুখেতে লোকে কাত, চিকিৎসার একই অধঃপাত। দেখো কাণ্ড, এই কথা তুমি কি এই কথা বলছো গোপাল? অসুখ নামে কুমির এসেছে রাজ্যে, কেটে লম্বা খাল। আরে আপনি থামুন দেখি রাজকবি। দিন রাত্রি তো তেল দিচ্ছেন রাজামশাইকে। কিন্তু বিপদ তো এসে হাজির গোপাল। কবিরাজ পাওয়া শক্ত হবে না গোপাল, কিন্তু উপযুক্ত রাজবৈদ্য নির্বাচন করব কিভাবে? তার হাতেই তো সব ভার দিতে হবে। সে তো কম কথা নয়। সত্যি কি যে হবে? রাজবৈদ্য নেই ভাবলেই পেটটা কেমন গুড়গুড় করছে মহারাজ। বড় ভয়ঙ্কর ব্যাপার। কি করে ঠিক ঠিক রাজবৈদ্য নির্বাচন করব সেই চিন্তাই এখন করছি। রাজামশাই, যদি অভয় দেন তাহলে সবচেয়ে গুণী রাজবৈদ্যকে আমি নির্বাচন করে দেব। তুমি ভাঁড় করবে রাজবৈদ্য নির্বাচন? রাজপণ্ডিত শুনুন শুনুন, কি বলে গোপাল শুনুন। কিম অদ্ভুতং! বামুন হয়ে চাঁদ ধরতে চায়। বামুনং চন্দ্রং ধরিষ্যতি। অদ্ভুতং অদ্ভুতং। কালে কালে কতই হবে, পিঠে পুলির ল্যাজ বেরোবে। বেড়ালের সিংহ যাবে, সিংহ মশাই ঘাস যে খাবে। শুনুন মহারাজ, শুনুন শুনুন, যদি আমি ঠিক ঠিক রাজবৈদ্য বেছে দিতে না পারি, তাহলে আমার এক গালে চুন আর এক গালে কালি মাখিয়ে উল্টো কাঁধায় চড়িয়ে কৃষ্ণনগরে ঘোরাবেন, ঠিক আছে? বেশ বেশ, গোপালের কথায় আমরা রাজি। বলো গোপাল, এবার কি করতে হবে? মহারাজ, ওই মন্ত্রী মশাইকে বলুন দেয়ালে দেয়ালে আপনার ঘোষণা সেঁটে দিতে। আগামী মঙ্গলবার মানে 7 দিন পরে আপনি এ রাজ্যে বৈদ্যদের ডাকুন, আমি ঠিক লোক বেছে দেব মহারাজ। বেশ, আগামী মঙ্গলবার 7 দিন পর। মন্ত্রী মহারাজ, করো ঘোষণা, রাজবৈদ্য চাই। যে আজ্ঞে রাজামশাই। তারপর কি হলো গোপাল দাদু? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, কি আবার হবে? নবদ্বীপ জুড়ে দেয়ালে দেয়ালে সাঁটা হলো রাজবৈদ্য চাই। পরের মঙ্গলবার হই হই কাণ্ড, সবাই চায় রাজবৈদ্য হতে। ময়রা নাপিত নারকোল পাড়িয়ে তারাও সব ছুটলো রাজবৈদ্য হতে। একেবারে 3000 বৈদ্য, বুঝলি? 3000! মহারাজ কৃষ্ণচন্দ্র তো গুণী মানুষ, তিনি 3000 জনের থেকে 3 জনকে বেছে দিলেন। ওদের মধ্যে থেকে বেছে দিতে হবে রাজবৈদ্যকে। 3000 বৈদ্য এসেছিলেন, বেশিরভাগই রদ্দি। অথচ বলছে আমরা সব বদ্যি। আরে চুপ করো না বাবু, রাজামশাইকে বলতে দাও না ভায়া। আমি 3000-এর মধ্যে 3 জনকে বেঁচেছি। এইবার তোমাকে আসল বাছা বাঁচতে হবে, আর ঠিক মতো না হলে এই গালে মাখিবে চুন, ওই গালে কালি, গাধায় চড়িয়া ভাঁড় খাবে গালা গালি। আমি তৈরি আছি কবি মশাই। আপনি কাকে কাকে বেছেছেন মহারাজ? মন্ত্রী মশাই, ডাকুন ওদের, এটা আপনার কর্ম। প্রথম বৈদ্য এসেছেন সেই সুদূর কিষ্কিন্ধা থেকে, নাম শ্রী শ্রীল আয়ু আচার্য দন্তলাবণ্য মহার্ণব। কোথায় কোথায়? আসুন আসুন মহার্ণব মশাই, এগিয়ে আসুন এগিয়ে আসুন। দ্বিতীয় বৈদ্য
দ্বিতীয় বৈদ্য এসেছেন অলকাপুর থেকে। ওনার নাম হলো মম নাম পিণ্ডাইকরণ কবিরাজন পুঙ্গবং চরক শাস্ত্রী। দেখো কাণ্ড, এত বড় বড় নাম মনে রাখা ভয়ানক শক্ত বুদ্ধি মশাই। আমি ওনাকে বলবো আচার্য মশাই, আর আপনাকে বলবো শাস্ত্রী মশাই। মন্ত্রী মশাই, এবার তৃতীয় কবিরাজকে ডাকুন। তৃতীয় কবিরাজের নামটা বড় ছোট, শাস্ত্রী নয়, আচার্য নয়, নবদ্বীপের লোক। খুব বয়স হয়েছে। ওর নাম হলো, আমাকে লোকে বলে বুড়ো কবিরাজ। কি কি রোগের চিকিৎসা করেছেন একবার বলে দিন। বলতে গেলে আমি কোনো রোগেরই চিকিৎসা করি না, একদম আকার। অথচ আমায় যদি বলতে বলে, কাল সকালেই আমার সবাই যেন দেখতে পাওয়া যায়। পালকি পাঠালাম, ভবদীয় নবাব বর্দি আলী খাঁ। আমি তো ভাগ্য গণনা করি না, একদম ছেড়ে দিয়েছি রাজা মশাই। এই ল্যাংড়া, তুই বাইরে যা দাদা। আমার মনে হয় ওই হরচক্রবর্তী আর পঞ্চানন আগমকে পাঠিয়ে দি। দাবি নেই, হ্যাঁ, বড় নৈবেদ্য খাবার বেলা তুমি জ্যোতিষী, আর এখন এখন তুমি তুলসী পাতা না। এই, হরু যাবে কেন? হরু যাবে কেন? জানিস মহারাজের সঙ্গে নবাব সাহেবের শত্রুতা। আগে মহারাজ, এই হরু আর পঞ্চাকে বাঘের মুখে ঠেলে দেওয়া কি ভালো দেখায়? আমি বলি কি মশাই, জ্যোতিষ মশাই যান, কত লেখাপড়া, মা সরস্বতীর আঁচল চাপা পণ্ডিত। কি মুখ খুঁড়ে এই কৃষ্ণপক্ষে আমি যাব নবাবের কাছে? আমি বলছিলাম গণৎকার বলে আমাকেই পাঠিয়ে দিন। ওই নবাবটা আমার 1 নম্বরের শত্রু। জানি গোপাল, জানি, ওই জন্যই তোমাকে পাঠাতে যে বড় ভয় পাই। তুমি কি বলো? আমার মনে হয় মহারাজ, জ্যোতিষী হরু ঠাকুর আর পঞ্চু ঠাকুরকে পাঠিয়ে দিন। নইব নইব, মুখ ভাঁড়। বলছি এটা কৃষ্ণপক্ষ। আমি তো আর কষতেই জানি না। আমি গিয়ে কি করব বলুন? আমি তো কথাই বলতে পারি না। তবু তোমরা 3 জনই যাবে। সেনাপতি, ঘোষণা করো। মহারাজ ঠিক করেছেন, মুর্শিদাবাদের নবাবের সভায় কাল যে 3 জন গণৎকার উপস্থিত হবেন, তারা হলো এই জ্যোতিষী মশাই ও হরু ঠাকুর আর পঞ্চা ঠাকুর। ব্যাস, হাকিম নড়বে, তবু হুকুম নড়বে না। বন্দগি জাহাপনা, আপনি হলেন গিয়ে গরিবের, যাকে বলে কিনা মা বাপ। জনাব, যা হুকুম করবেন তাই করে দেব। মহারাজ তাই বলেই পাঠিয়েছেন। অথচ হুজুর, আপনার নসিব গণবার মতো কোনো ক্ষমতাই আমাদের নেই। খামোশ, তাই আমাদের নেই। হ্যাঁ, হুজুরের নসিব গনবা তোরা কে রে? হ্যাঁ, তোরা কে? বেত্তামিজ। কাকে ধরে এনে পাঠালো কৃষ্ণচন্দ্র? জাহান্নামে যাওয়ার জন্য কম্পাক পা বাড়িয়ে দিয়েছে। এতদিনে হুজুর আচ্ছা কসরত করেছেন, ফাঁদে পড়েছে আহাম্মুকটা। খালি পাশ কাটিয়ে পালায়, খালি পাশ কাটিয়ে পালায়। এই পণ্ডিত কটাকে 3টে বাপ জানতে চাই, না বলতে পারলেই শুল। এ উজিরটা কি রে? ভুলে বসিয়ে কি হবে? কয় কয় বিশাল কয়। জি কয়েল লাগে, বিশাল টোপ্পা। মামা মরে যাব খোদা বন্ধ। ছেলে পিলে সব গাছতলায় গিয়ে বসবে। ঠিক কেউ জুটবে না জনাব। আমার আবার ভাতে একটু ঘি না পেলে চোয়া ঠেকুর ওঠে। তার চেয়ে 3টে সওয়াল পুছতে বলুন উজির সাহেব। यही मर्द का बात। কি করব হুজুর? ডাঙায় বাঘ আর জলে কুমির। আপনাকে খুশ করে না ফেললে কৃষ্ণচন্দ্র ছাড়বে নাকি? জান কবুল, সওয়াল পুছ করুন। बहुत अच्छा। पहला सवाल,
माटी नीचे की আছে? মাটি আছে। मिट्टी के अंदर में क्या है? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর মাঝখান ঠিক কোন জায়গাটা? আমি তো রাজ সরকারে জরিপ করি না খোদাবান। সত্যি বলছি আমিও করি না, মাসে তোলার দিব্যি। জরিপের লোক সব আলাদা, এ মা কালীর দিব্যি। तीसरा सवाल, 3 নম্বর প্রশ্ন, পৃথিবীকে এক পাক ঘুরতে গেলে কি করতে হবে? পায়ে হেঁটে? पैदल पैदल। কি মুশকিল, অত হাঁটা যায় নাকি? সাদা সাপটা কথা জানাব, আমাদের বইয়ে এসব সওয়ালের কোনো জবাব নেই। দিন দিন গারদে পাঠিয়ে। क्या तुम जवाब देगा? जी। 3 सवालेर जवाब देगा? बहुत अच्छा, बताओ। আমি একটা জবাবও দিতে পারবো না হুজুর, ফাটকে চালান করে দিন, এর চেয়ে মরা সহজ। অসম্ভব অসম্ভব। মন্ত্রী, এই যে মহারাজ, এই যে মহারাজ, বলি থাকো কোথায়? আমি তো আপনার পাশে পাশেই থাকি মহারাজ। প্যাকাটি কোথাকার, এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তবু হুঁশ নেই। যেন মাথায় পড়িল আকাশ ভেঙে, তবু দিন কাটে খেয়ে ও দে। মন্ত্রী না ষড়যন্ত্রী ভাই, দুষ্টু। বাক্যম অনর্থকম আজে বাজে কথন বন্ধন। মহারাজের 3 গণৎকারকে নবাব ফাটকে পুড়ে দিল, আর উনি এসছেন অং বং চং করতে। মহারাজ, আমি বলি কি, এই নবাবের নামে একটা পদ্য লিখে পাঠাই। এই যে আমি লিখেও ফেলেছি। তুমি আমার প্রিয় নবাব, তোমায় আমি দিচ্ছি জবাব, বুকটা আমার দুরু দুরু। এটা একটা আস্ত গরু। মহারাজ, এই সৈন্যবাহিনী নিয়ে গিয়ে একটা যুদ্ধ করে দেখি। তুমি বুদ্ধি ঢেকি, 3টে প্রশ্নের জবাব দিতে পারো না, পাকামো করতে এসেছো। বিজ্ঞানী মহারাজ, প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু নবাব তো আসলে ঝগড়া বাঁধাতে চাইছেন, কোনো জবাবই যে শুনবেন না। কি সর্বনাশ! তার মানে আবার খাজনা বাড়াবার তালে আছে? হ্যাঁ, তাহলে এখন উপায়? নবদ্বীপের 3 পণ্ডিত নবাবের ফাটকে জীবন কাটাবে। এ মা, ভীষণ লজ্জা করে, লোকে কি বলবে। ম্যাগো ঠিক যেন ছন্দ ছাড়া পদ্য। মিষ্টি ছাড়া আবার কাঁচা গোল্লা হয় নাকি? কি করে মুখ দেখাবো ভাই? যা। আর একটা কথা বললে তোমাকে 17 ঘরের নামটা মুখস্থ ধরবো। খালি ভাবো ভাবো এখন কি উপায়। আমি বলছিলাম একটাই উপায় আছে মহারাজ। গোপাল, এখন থামো, হাসি মশকরার সময় নয় এখন। আমি তো জানি মহারাজ, উপায় একটাই। কি উপায়? আপনার রাজপণ্ডিত বলে আমাকে মুর্শিদাবাদে নবাবের দরবারে পাঠিয়ে দিন মহারাজ। বাঁচালাম বাঁচালাম, তুমি ভর পণ্ডিতের জবাব দিতে দাঁত ভেঙে যাবে। তাহলে